ডক্টর ইউনূস সরকার আসলে বাংলাদেশের জন্য কি কি করছে এগুলো তো আমরা আগে জানতাম না, এখন শুনছি। উনি বাংলাদেশের সাথে যে চুক্তি করে গিয়েছেন আমেরিকার সাথে, আমাদের তো এখন শুনছি যে বাংলাদেশই বেঁচে দিয়েছে। আমাদেরকে বিনা নোটিশে এই 40,000 খুচরা সার বিক্রেতাদের বাতিল করা হয়েছে, যেটা আমরা কোনো নোটিশ দেওয়া হয় নাই। এবং আজকে আমরা চতুর্থবারে ঢাকায় অবস্থান করছি। এই জন্যই এখানে আমরা যে অবস্থান কর্মসূচি দিয়েছি, যতক্ষণ আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমরা এই ঢাকা জাতীয় প্রেস ক্লাব ছেড়ে আমরা দেশে যাব না। সংসদে বিএনপি, জামায়াত এবং এনসিপিকে মার্কিন চুক্তির বিরুদ্ধে কথা আমরা কিন্তু বলতে শুনি নাই। এই যে চুক্তি নির্বাচনের 3 দিন আগে ইউনূস চুক্তি করে চলে গেল, আমরা দেখলাম বিএনপি জামাতের নানা বিষয়ে পার্থক্য থাকলেও এই চুক্তি নিয়ে দুই ভাইয়ের খুব গলায় গলায় ভাব। দেশ চালায় এখন অল্প ডান বিএনপি আর বিরোধী দলে আছে বেশি ডান জামাত। তোরা ডানপন্থী ন্যারেটিভ আছে যে বাংলাদেশের দেশি মুরগি ব্যতীত বিদেশি সমস্ত জিনিস বেটার, বিদেশি চুক্তি ভালো, বিদেশি উপদেষ্টা ভালো, বিদেশি যন্ত্রপাতি ভালো, যার ফলে কি হয়েছে দেখবেন 2 দিন পর পর বিদেশের সঙ্গে চুক্তি হয় আর একটা উগ্র ডানপন্থী মানুষ ফেসবুকে এসে লাফালাফি করে এটা ভালো সেটা ভালো, ভালো তো ভালো। জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না। এটা আমাদের ফরেন মিনিস্টার আছে, ওনার নাম কি জানো, খলিল। উনি আল্লাহ জানে কই আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে সালাউদ্দিন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নাকি আমাদের একটা স্টেট। যদি আর কোনো সীমান্ত হত্যা হয় ভবিষ্যতে, আমরা কিন্তু সীমান্তে লং মার্চ করবো, সরকার একটা ট্যাকল দিতে পারবে না। এই জন্য সরকারকে আগে বলবো আপনি উদ্যোগ নিক, আপনি ভারতীয় সাথে বসুন। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এখানে যে দোকানগুলো আছে, এখানেও নীরব চাঁদাবাজি আছে, কিন্তু মুখ ফুটে কেউ কথা বলতে চায় না। কারা করে এই চাঁদাবাজি? আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ করে না। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। যারা দায়িত্বে ছিল ডক্টর ইউনূস সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। জনগণ জানতে চায়, অবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ দেখতে চায়। ইউনূস সাহেব ব্যস্ত ছিলেন, নিজের যে অনিয়ম ছিল, ওনার নামে যে মামলা ছিল, এটা কিভাবে প্রত্যাহার করা যায়, কিভাবে ইউনিভার্সিটি নেওয়া যায়। সরকারের পক্ষ থেকে কোনো প্রেস নোট শুনেছেন? আজকে এটা হচ্ছে 41,407 কোটি টাকা তারা রেখে গেছিল। তাহলে টিকাকে নাই তো অসুবিধা হওয়ার কথা ছিল না, কেন হলো না? কেন? শুভেন্দু অধিকারী, আপনি ভুলে যাবেন না ভারতীয় উপমহাদেশ সম্রাট বাবর, সম্রাট আকবর, শাহজালাল, শাহ রহমতুল্লাহ আলাইহে, রেসারউদ্দিন তিতুমিরের এই বীরশ্রেষ্ঠদের এই উপমহাদেশ শুধু হিন্দুত্বের না। আপনি নির্বাচনকে মুসলমান আর হিন্দুদের ভিতরে টেনে নিয়ে আসছেন কেন? আপনি ইদানিং যে হুমকি দামকে দিচ্ছেন যে সামনে কোরবানিতে যদি গোহত্যা করা হয়, কোরবানি করা হয়, তাহলে আপনি মুসলমানদেরকে পুঁতে দিবেন। আপনি যদি প্রতিহত করতে চান তাহলে আপনি কোরবানি হয়ে যেতে পারেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা, তিনি কি যে কোনো ফর্মে, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন? শিবির কি পারে? তারেক জিয়া এবং পুরো ছাত্রদল বিএনপি হারে হারে টের পেল। দর্শক, এই হতাশ এবং ব্যর্থ বিএনপি, অপদার্থ এবং অকার্যকর ছাত্রদল, এরা ছাত্র শিবির প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। এদের কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো সৃজনশীলতা নাই, কোনো কাজ নাই। এরা ঘুমাতে গেলেও শিবির দেখে, গোসল করতে গেলেও শিবির দেখে। এরা মাঠে ঘাটে, হাটে বাজারে যেখানে যায় শুধু শিবির দেখে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিবির কি পারে? তারেক জিয়া এবং পুরো ছাত্রদল বিএনপি হারে হারে টের পেল। দর্শক, এই হতাশ এবং ব্যর্থ বিএনপি, অপদার্থ এবং অকার্যকর ছাত্রদল, এরা ছাত্র শিবির প্রশ্নে ঘুরপাক খাচ্ছে। এদের কোনো ক্রিয়েটিভিটি নাই, কোনো সৃজনশীলতা নাই, কোনো কাজ নাই। এরা ঘুমাতে গেলেও শিবির দেখে, গোসল করতে গেলেও শিবির দেখে। এরা মাঠে ঘাটে, হাটে বাজারে যেখানে যায় শুধু শিবির দেখে। শিবির ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই। এর মানে তাদের কোনো সৃজনশীলতা নাই, তাদের কোনো কাজ নেই। এমনকি দেখেন, শিবির কি? শিবির কিছু না, জাস্ট শিবিরের ছায়া। শিবিরের ছায়া তারেক রহমানের বিরাট প্রোগ্রাম, কর্মযোগ্য মাটির সাথে মিশিয়ে দিতে পারে। শিবিরের ছায়া, শিবিরের অদৃশ্য ছায়া। প্র্যাকটিক্যাল শিবির, অরিজিনাল শিবির যে কি পারে, এটা তো হাসিনার ক্ষেত্রে আমরা দেখেছি। হাসিনাকে কিভাবে জয় বাংলা করে দিয়েছে, কিভাবে ফতেহ গণভবন হয়েছে, ইত্যাদি। দর্শক, কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এটা ভালো একটা প্রোগ্রাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হেঁটে দেখেছেন। তার একটা মনের ক্ষোভ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়তে চেয়েছেন কিন্তু পড়তে পারেন নাই, পড়াশোনা হয় নাই। ঠিক আছে, এখন প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছেন, সবাই তার দিকে তাকিয়ে আছে, একটা প্রোটোকল পাচ্ছেন। শিক্ষার্থীরা অনেকে বা যারা তার সাথে ছিল এরা আসলে শিক্ষার্থী না, যাই হোক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন। এটা তো একটা আনন্দের খবর, ভালো খবর, সুন্দর সুন্দর কথা বলেছেন, ইটস পজিটিভ। কিন্তু না, সমস্ত আলোচনা নেগেটিভ। কি? তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এই কেন্দ্রিক যত নিউজ, আলোচনা, চর্চা সব কিছু হচ্ছে ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানকে এসএসএফ সদস্য গলা টিপে ধরেছে। এরপরে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ, তার দৌড়, স্কুলের বাচ্চাদের মতো সাদা শার্ট পরে দৌড়, এবং বেচারা কপাল খারাপ, মহাসিন হলে গেটে যায়, গেট আটকে দেয় সেনাবাহিনী, ঢুকতে পারে না। মানে পুরো ঘটনার আলোচনা এই গলা টিপা এবং আবিদের দৌড় নিয়ে।
তাও না, গলা টিপা এবং আবিদের দৌড় এটা নিয়ে আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে একটা কথা থাকবে, তাও না। এই ঘটনার মধ্যে ওরা কাল্পনিকভাবে শিবিরকে ঢুকিয়েছে। যেমন আমানুল্লাহ আমানের ফেসবুক পেজ বা আইডি যদি ঘুরে দেখেন, তার আইডিতে কি থাকার কথা? আমানুল্লাহ আমার একজন ছাত্রনেতা, লড়াকু ছাত্রনেতা, আমাদের এক ব্যাচ সিনিয়র, তিনি ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট, তারেক রহমানের সাথে তার দেখা হয়েছে, এইসব ছবি টবি এইসব ভিডিও টিডিও দিবেন ফেসবুক, এটি তো হওয়ার কথা। অথবা তারেক রহমান কি সুন্দর সুন্দর কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে, এগুলো নিয়ে তার ফেসবুকে কোনো পোস্ট থাকার কথা। আবিদুল ইসলাম আবিদ, এগুলো নিয়েই থাকার কথা যে তারেক রহমান এসেছেন, কে প্রশ্ন করেছেন, কি উত্তর দিয়েছেন, কত সুন্দর উত্তর দিয়েছেন। যেমন হামিম ছেলেটা অলওয়েজ চালাক, ছাত্রদল থেকে বহিষ্কৃত, পদ নাই, কিন্তু তারপরও তারেক রহমানের কোনো ধাক্কাধাক্কি দৌড়াদৌড়ি নেই, সিস্টেমে তারেক রহমান একদম মুখোমুখি দেখা করেছে, দুজনের হাত জাগানো মিলে গেছে, কোনো নেগেটিভ কথাবার্তা আলোচনা কিন্তু নাই। আবিদের পোস্ট না থাকলেও আবিদ হিরো এখানে। আর আমানুল্লাহ আমার কিংবা আবিদ, বিশেষ করে আমানুল্লাহ আমানের ফেসবুকে ঢুকে দেখলাম না, তার পোস্ট একটাই, তারেক রহমান এসেছেন, অতএব শিবিরকে কিছু গালাগালি করা, এর বাইরে কোনো বক্তব্য নেই। এরপরে পুরো সোশ্যাল মিডিয়া ঘুরে দেখেন, ছাত্রদলের ছেলেরা বলেন আর শিবির ছাত্রলীগ যারাই বলেন, পুরো সোশ্যাল মিডিয়ায় তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এই ঘটনার পুরো আলোচ্য বিষয়ে কে বা কারা কিভাবে বা কেন আমানুল্লাহ আমানের গলা টিপে ধরেছে, আবিদুল ইসলাম দৌড়িয়েছে, দৌড়ানোর সময় প্রধানমন্ত্রীর গাড়ি ছিল কি ছিল না, এগুলো নিয়ে আলোচ্য বিষয়। তাহলে কি দেখা গেল? এবং এই যে ঘটনার জন্য বাস্তবে শিবিরের কোনো কিছু না, কিন্তু ওরা দায়ী করছে শিবিরকে, যে এই যে ট্রল করছে শিবির। তাহলে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফরের পুরো আলোচনা বিষয়ের কেন্দ্র শিবিরের ট্রল। তো শিবিরের ট্রলের মুখে আমরা যদি ধরেও নিই আমানুল্লাহ এবং আবিদের বক্তব্য অনুযায়ী শিবির এই কাজ করছে, ওদেরকে ট্রল করছে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য, শিবিরের ট্রলের মুখে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফর কার্যত ভেসে গেছে, বিষয়টা এটা দাঁড়ালো না? তাহলে অর্থ কি দাঁড়ালো? যে শিবির প্রশ্নে বিএনপি ঘুরপাক খাচ্ছে। আমি দেখলাম যে আমানুল্লাহ আমার ফেসবুক পোস্ট দিয়েছে, প্রিয় সহযোদ্ধা বৃন্দ আসসালামু আলাইকুম, নানান গল্প কাহিনী লিখেছে, এই সেই ঘুরে ফিরে বট বাহিনী শিবির, বট বাহিনী শিবির। আরে ভাই, ওখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমানুল্লাহ আমানকে কেউ গলা ধাক্কা দিয়েছে বা গলা টিপে ধরেছে, এটা নিয়ে আপনি একটা ব্যাখ্যা দিবেন। গলা টিপে ধরেছে, ওখানে তার শিবির যায়নি, গলা টিপ খেয়েছে যেখানে শিবিরে কোনো ছায়াও নাই, কিন্তু সেখানেও শিবিরকে টেনে এনে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? যে ওদের কারো বাচ্চা টাচ্চা হলে তাও বলবে যে এর পেছনে শিবির হাত আছে। মানে আওয়ামী লীগ যেরকম ধানমন্ডিতে একটা গাছ পড়লো, ঝড়ে একটা গাছ পড়লে কারো বাচ্চা হলো, সেখানে জামাত শিবিরের ষড়যন্ত্র খুঁজতো। তো বিএনপি তো আমরা সেম দেখছি, যেখানে আবিদের গলা ধাক্কা দিয়েছে, গলা টিপ দিয়েছে, আমানুল্লাহ আমানের প্রধানমন্ত্রীর একদম কাছে বসে, ওখানে জামাত শিবিরে কেউ থাকার কথা না বা কাউকে দাওয়াত দেওয়া হয়নি, সেই ঘটনার ব্যাখ্যার মধ্যেও চলে আসে শিবির। আবিদ ছেলেটা এসে তিনি ফেসবুকে লাইভ করবেন প্রধানমন্ত্রীর অবদান নিয়ে, কিন্তু না, তার দৌড় যৌক্তিক হয়েছে না অযৌক্তিক হয়েছে, কেন দৌড়িয়েছেন, তার দৌড়ের সময় গাড়ি ছিল কি ছিল না, এবং ঘুরে ফিরে আবারও শিবির। মানে শিবির ছাড়া ওরা কিচ্ছু করতে পারে না। তাহলে শিবির এত শক্তিশালী যে প্রধানমন্ত্রীর সফর, প্রধানমন্ত্রী অর্জন এবং ছাত্রদল নেতাদের দৌড়, গলা টিপ সবকিছু খেয়ে দিতে পারে শিবির। আচ্ছা, আমানুল্লাহ আমানরা কি বোঝাতে চান? যে তারা গলা টিপ খাবেন আর কেউ কিছু বলবে না, আর বললেই সে শিবির, মানে গলা টিপ খেলেও কেউ কিছু বলতে পারবে না, এই তো? যে গলা টিপা কেন, মানে ওদের বিষয়টা হচ্ছে এরকম যে অপমানিত হতো রাজি, যে জুতার বাড়ি খেলেও জুতার বাড়ি আমি খেয়েছি, কেউ কিছু বলতে পারবে না, জুতার বাড়ি খেয়েছি তাতে কি হয়েছে, চুপ, কিছু বললো শিবির না। এটা আপনি এরকম যতই শিবির শিবির করেন, আক্ষেপ করেন, লাভ নাই। বাস্তবতা হচ্ছে যে আপনার কোনো রাজনীতি নেই, আপনার কোনো সৃজনশীলতা নেই। আপনি যে নেতার গাড়ির পেছনে দৌড়িয়ে গলা টিপ খেয়ে অ্যাটেনশন সিক করার চেষ্টা করছেন, এটা একটা অসুস্থ রাজনীতি। এই রাজনীতি করলে আপনি ট্রলের মুখে পড়বেন, এটা নিশ্চিত। এই রাজনীতি করলে জনগণ ট্রল করলে আপনার জীবন তামা করে দিবে। হ্যাঁ, আমি জানি যে আমানুল্লাহ আমান ঘুমাতে পারেননি লজ্জায় অপমানে, আবিদের মাথা খারাপ লজ্জায় অপমানে। সোশ্যাল মিডিয়া ঢুকলো আবিদের কত ছবি, সেই আবীন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথের মতো বিরাট দাড়ি লাগিয়ে আবিদের ছবি বানিয়ে দৌড়াচ্ছে, গাড়ির পিছনে দৌড়াচ্ছে, এবং কত মানে স্যাড সং দিয়ে টিকটক। মহসিন হলের গেটে ঢুকতে পারছে না, সেনাবাহিনীকে ডাকতে দিচ্ছে, সেনাবাহিনীর সাথে তার কিছু করার নেই। আসল কথা হচ্ছে যে এরকম অসুস্থ রাজনীতি করলে জনগণ আপনাদের জীবন তামা করে দেবে, ঘুমাতে পারবে না, ট্রলের মুখে এমন ভাবে করবেন, আপনার শিবিরের কথা যত বলবেন শিবির তত হাসবে, কোনো লাভ নেই। এটা ওই হাসিনার আকাম ঢাকার জন্য যেরকম জামাত শিবিরে দৌড় দিত, আপনি এরকম দিচ্ছেন আপনার ব্যর্থতা রাখার জন্য, আপনি শিবির প্রশ্নে ঘুরপাক খাচ্ছেন। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা, তিনি কি যে কোনো ফর্মে, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে আবার ক্ষমতায় ফিরে আসতে পারেন? এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে ঠিক আপনাদের কাছে অসম্ভব মনে হতে পারে, কিন্তু রাজনীতির শেষ বলে কোনো কথা নাই, অসম্ভব বলে কোনো কথা নাই। তিনি ফিরে আসতে পারেন নানা উপায়ে। প্রথমত ইতিবাচক অর্থে বলি, তারেক রহমান সাহেব তাকে রাষ্ট্রপতি পদে নিয়োগ দিতে পারেন, অথবা তাকে একেবারে সিনিয়র মন্ত্রী পদমর্যাদায় তাকে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি নিয়োগ দিতে পারেন, যে তিনি বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, মন্ত্রীর প্রোটোকল ব্যবহার করবেন এবং বাংলাদেশের যে রাষ্ট্রদূতদের যে কর্মস্থলগুলো রয়েছে, দূতাবাসগুলো রয়েছে, সেগুলোর সাথে সমন্বয় করে ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করবেন। যেভাবে এরশাদকে শেখ হাসিনা বিশেষ দূত নিয়োগ দিয়েছিলেন বটে, কিন্তু এর সাথে কাজ করার সুযোগ দেননি, সেটা তারেক রহমানের ক্ষেত্রে হতে পারে। এটি হলো এক, মানে রাষ্ট্রপতি হতে পারেন অথবা তিনি বিশেষ দূত হতে পারেন, স্পেশাল এনভয় হতে পারেন। আর নেতিবাচক যদি আপনি ধরেন, সেটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি ভালো থাকলো না, সরকার ভালো করতে পারলো না,
জামাত যেভাবে ভয় দেখাচ্ছে, আর একটা গণঅভ্যুত্থানের ভয় দেখাচ্ছে, এনসিপি যেভাবে রাজপথ গরম করার কথা বলছে, আর একটা জুলাই বিপ্লব ঘটনার কথা বলছে, এবং যেভাবে তারা হুমকি দিচ্ছে যে তাদের জুলাই সনদ যদি পাস না হয়, সংস্কার প্রস্তাব যদি পাস না হয়, তাদের সঙ্গে যে ধরনের চুক্তি হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে তারা বসে থাকবে না। এবং এই কথাগুলো তারা এখন বলছে, তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। তাদের নেতারা সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় কমিটি করছে, এবং সামনে আগস্ট মাসে কেন্দ্র করে তারা ব্যাপক শোডাউন দেবে। অর্থাৎ আগামী জুলাই এবং আগস্টে তারা রাজপথে ব্যাপক শোডাউন করবে এনসিপি এবং জামাত। এটা মোটামুটি আপনি ধরে নিতে পারেন 99.99%। আর জুলাই আগস্ট নানা কারণে বাংলাদেশে এই বছর খুবই বিতর্কিত থাকবে। এক নম্বর হলো যে বাজেটের পর অনেকে খুশি থাকবেন, অনেকে অখুশি থাকবেন, এবং এখানে অখুশির সংখ্যা খুব বেশি হবে। এবং যে বিষয়গুলো জানা যাচ্ছে, যেমন হুন্ডা, আপনি দেখেন এই যে তেলের ক্রাইসিসটা কিন্তু কেবলমাত্র হুন্ডা দিয়ে তৈরি করা হয়েছে। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানায় ব্যাটারির রিক্সার যে যন্ত্রণা, সেই রিক্সার যন্ত্রণায় মানে আমরা ঢাকা শহরে কেউ চালাতে পারি না, এগুলো বলা হয় যে বাংলার টেসলা, এবং সেই যন্ত্রণা এখন পর্যন্ত আছে। যখন আপনি তাদেরকে ট্যাক্সের আওতায় আনবেন, এদের যন্ত্রণা আরও বাড়বে, মারাত্মকভাবে এদের যন্ত্রণা বাড়বে। 2 নম্বর হলো যে এই মুহূর্তে বাংলাদেশে কত লাখ মোটরসাইকেল রয়েছে, সিসিপিতে সেখানে যে ট্যাক্স ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে তারা যদি স্ট্রাইকে যায়, তারা যদি সেই খালি পেট্রোল পাম্পগুলোর সামনে ঘেরাও করে বসে থাকে যে এখানে আমরা অন্য কোনো গাড়ি ঢুকতে দেবো না, কী করবেন আপনি বলেন? বাংলাদেশে যে সকল ঢাকা শহরে যে বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রের সামনে এই ব্যাটারির যে রিক্সাগুলো আছে, সেই রিক্সাগুলো সাইপাসের যে রিক্সা, সেখানে ঘেরাও করে রাখলে এবং সেখান থেকে বিদ্যুৎ প্ল্যান্টগুলো থেকে তারা সঞ্চালন লাইন বন্ধ করে দিল, কী করবেন আপনি বলেন? কিচ্ছু করার নেই। এবং এদের সংখ্যা এত বেশি, এবং সেই জায়গাতে সরকার যেতে হচ্ছে অর্থনৈতিক কারণে। আবার এই বিষয়গুলো যাতে হুন্ডালারা না করে, এই বিষয়গুলো যাতে ব্যাটারি রিক্সা চালকরা না করে, এটা সামাল দেওয়ার জন্য বিএনপিকে দেওয়া হবে না, সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য দরকার। এবং এটাকে আমাদের যেমন এখন বাংলাদেশে হাম নিয়ে, অর্থনৈতিক সংকট নিয়ে আমার কাছে মনে হচ্ছে জরুরি অবস্থা জারি করার পর্যায়ে চলে গেছে। এটা লুকানোর কিছু নেই। তো সেই কাজগুলো সরকার যদি সঠিকভাবে না করে, রাজপথ যদি আবার উত্তপ্ত হয়, তাহলে ক্ষমতার পট পরিবর্তনে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ নামে হোক, অথবা তিনি বলেন যে না আমি বাপু আর পারবো না, আমি আমার প্রিয়জন আমার প্রেস সচিব শফিককে প্রধান উপদেষ্টা বানালাম, আমেরিকাকে বলে দিল, অথবা আমি আমার প্রিয় মানুষ আমিরে জামাত, জামাতের সভাপতি আলহাজ মাদ্দাজিল্লুহুল আলী আলা হজরত জনাব ডক্টর শফিকুর রহমান, তাকে বানানো হলো। অথবা ধরুন বললো যে না ঠিক আছে, সামিয়া, তার সাথে তার যে ব্যক্তিগত সচিব সামিয়া, অত্যন্ত মানে মোর্শেদ, লামিয়া মোর্শেদ, নট সামিয়া, লামিয়া মোর্শেদ, অত্যন্ত কোয়ালিফাইড, ভালো পরিবারের সন্তান, সিলেটের খুব নামকরা পরিবারের সন্তান, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি পড়াশোনা করেছেন। কাজে লামিয়াকে প্রধান উপদেষ্টা বানানো হোক, অথবা লুৎফে সিদ্দিককে বানানো হোক। একেবারে আর কিছু যদি না হয়, সরকারের মধ্যে আছে যদি এখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তাকে তারপরে তাকে যদি মনে হয় যে এখন খলিলুর রহমান সাহেবকে প্রধান উপদেষ্টা বানানো হোক, তাহলে আলটিমেটলি যে ফর্মই আসুক না কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যাবর্তন অনিবার্য হয়ে পড়বে। সেক্ষেত্রে কি হতে পারে, পরিবেশন পরিস্থিতি ভাবাই যায় না। আর এটা যে হবে না তাও বলা যাচ্ছে না, কারণ হলো যে প্রথম ক্ষমতা হারানোর পর তারা মোটামুটি 2 সপ্তাহ চুপচাপ ছিলেন, কিন্তু এখন তারা কেউ তাদের যত রকম লোকজন আছে, তাদের সেই মনির হায়দার, এখন মনির হায়দার বলতে গেলে 1 ডজন মন্ত্রীর উপরে প্রভাব বিস্তার করছেন। মানে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, এর বাইরে অন্যান্য যে সকল মন্ত্রী রয়েছেন তারাও যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন। মনির হায়দার সাংবাদিক, মনির হায়দার প্রবাসী সাংবাদিক, সেই মনির হায়দারের যে দাপট, তার যে প্রভাব প্রতিপত্তি এখন 20 থেকে 25 জন মন্ত্রীর চাইতে অনেক বেশি। ইট মিনস ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমেরিকার প্রভাব যায়নি। এখন মনির হায়দারকে যারা ভয় পাচ্ছেন, পাত্তা দিচ্ছেন, সম্মান করছেন, কাছে ভিড়তে দিচ্ছেন, এমনকি বিএনপি তাদের যে ক্রোড়পত্র বের করে বিশেষ দিন উপলক্ষে, তাদের যে বিশেষ ক্রোড়পত্র, সেখানে মনির হায়দারের লেখা থাকে। তো বোঝার চেষ্টা করেন যে মনির হায়দার এখন সরকারের কাছে মাহফুজ আনাম, মতিউর রহমান, আবার ওই যে মতিউর রহমান চৌধুরী যিনি আছেন তিনি, এরকম যে সমস্ত লোকজন এখন তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছেন, এমনকি আব্দুল্লাহ সাইদ সাহেব আছেন, তাদের সাথে মনির হায়দার এখন প্রভাবশালী হয়ে পড়েছেন। এই কারণে যে তার সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক আছে বলে লোকজন বিশ্বাস করছে, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো সম্পর্ক আছে। এছাড়া অন্য কোনো কারণ তো নেই, দেয়ার ইজ নো রিজন অ্যাট অল। আবার মনির হায়দারের সাথে যে সকল সাংবাদিকদের, মানে তারা এখন অনেকেই সাংবাদিক না কিন্তু সাংবাদিক নামধারী, তাদের ভালো সম্পর্ক রয়েছে, তারাও এখন বাংলাদেশে যে কোনো আমির উমরার চাইতে ক্ষমতাধর। তাদের কোনো চাকরি নাই, কিন্তু তারা লিডারশিপ ঘুরছে, সরকারকে রিপ্রেজেন্ট করছে, সরকারের পক্ষে কথাবার্তা বলছে। বরং এদের এই যে উপস্থিতি এবং এরা সবাই ইউরোপ প্রবাসী, এরা সবাই আমেরিকা প্রবাসী, এবং এদের যে ক্ষমতা, ইট মিনস আমেরিকার প্রভাব ক্রমশ বাড়ছে। তো আপনার যখন আমার ব্যক্তিগত জীবন নয়, আপনাদের জীবন এটা ঘটছে যে ক্ষমতাধরদের লোকদের আসলে মন মানসিকতা মেনটেন করা বা তাদের সাথে কমপ্লাই করা খুব কঠিন একটা বিষয়। ক্ষণে ক্ষণে রাজার সাথে সম্পর্ক থাকলেই আপনার গলার উপরে তলোয়ার সবসময় আপনার গর্দানের উপরে ঝুলতে থাকবে। তো এই হলো অবস্থা। তো সেক্ষেত্রে ধরেন তারেক রহমান এখন ক্ষমতাধর লোকজন আছেন, তার সঙ্গে সম্পর্ক রক্ষা করাটা এত সোজা বিষয় নয়, এটা তার বিষয় না। যারা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন বা করে চলছেন, এটা অনেকটা বিশাল, মানে সূর্যের কাছাকাছি যাওয়া মানে বিরাট ব্যাপার। একইভাবে তারেক রহমান সাহেবের যে ক্ষমতা আছে 100 গুণ ক্ষমতা, কোটি কোটি গুণ ক্ষমতা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ক্ষমতা আমেরিকার এবং ডোনাল্ড ট্রাম্পের।
ফলে এই পাগলা ট্রাম্প কখন যে কি করে, কখন যে কোনো সিদ্ধান্ত নেয়, তার বন্ধু বানাতে দেরি লাগে না, শত্রু বানাতে দেরি লাগে না, সিদ্ধান্ত পরিবর্তন করতে দেরি লাগে না, বোমা মারতে দেরি লাগে না, পা ধরতে দেরি লাগে না। এরকম একজন উন্মাদ যখন আমেরিকার প্রেসিডেন্ট, তো সেই আমেরিকা যখন বাংলাদেশ নিয়ে খেলছে, এতে কোনো সন্দেহ নাই সেই খেলার ক্ষেত্রে যে কোনো সময় দাবার ছক পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাগ্য আবার খুলে যেতে পারে, যে কোনো সময় আওয়ামী লীগের কপাল খুলে যেতে পারে, যে কোনো সময় তারেক রহমান সাহেবের কপাল খুলে যেতে পারে, আবার সবার কপাল একসাথে পুড়ে যেতে পারে। তবে এখন লক্ষণ যেটা দেখছি সেটি হলো সরকারকে চাপে রাখা হচ্ছে, সরকারকে ভয় দেখানো হচ্ছে। সরকার যে এই যে ঘন ঘন চীনে যাচ্ছে, চীনমুখী হচ্ছে, চীনের সাথে দহরম মহরম করার চেষ্টা করছে, তিস্তা ব্যারেজ করতে চাচ্ছে, গঙ্গা ব্যারেজ করতে চাচ্ছে, তারপরে বগুড়াতে আন্তর্জাতিক মানের বিমান ঘাঁটি করতে চাচ্ছে, না বিমান বন্দর করতে চাচ্ছে। বগুড়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো বিমানবন্দর হবে বলে সবাই আশঙ্কা করছেন। এর কারণ হলো এই আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের বিমানগুলো সরাসরি চীনের প্রেসিডেন্ট ইচ্ছা করলে বগুড়া আসতে পারে। আর বগুড়া একটা সময় বাংলাদেশের রাজধানী ছিল, তো সেই বগুড়ার মহেস্থানগড়, পুণ্ডবর্ধন, পুণ্ডনগরী এগুলো তো ঐতিহ্যবাহী। আর বগুড়া থেকে একটু সামনে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ যদি আপনি যান উত্তরবঙ্গে, সেখানে বহুকাল প্রায় 300 ইয়ার্স ওখানে বাংলা রাজধানী ছিল। আলাউদ্দিন হোসেন শাহ, যে হোসেন শাহী বংশের রাজধানী, সেটা ওখানে ছিল। ওখানে সে কী বলবো, যে ওই যে ছোটো সোনা মসজিদ, ওই সুলতানি আমলের নিদর্শন। তো কাজে ওই এলাকাকে কেন্দ্র করে একটা নতুন রাজনীতির বলয় হতে পারে। সেখানে এই বলয়টা তৈরি করার জন্য সেখানে চীনের উপস্থিতি দরকার, এবং চীনের সেই বিমান ঘাঁটি, চীনের সেই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, এগুলোকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই এলাকাতে যত বেশি বাংলাদেশ তার সামরিক শক্তি বাড়াবে, রাজনৈতিক শক্তি বাড়াবে, ততই ভারতের রীতিমতো তছনছ হয়ে যাবে। আপনারা জানেন যে এই সময়টা উত্তরবঙ্গের এখন ঠিক কোন এলাকাতে শশাঙ্কের রাজধানী ছিল আমরা বলতে পারি না, তবে উত্তরবঙ্গের দিনাজপুর বা রংপুর বা এই যাকে বলা হয় বগুড়ার কোনো একটা অঞ্চলে শশাঙ্কের রাজধানী ছিল, এবং শশাঙ্কের এই রাজধানীর থাকার কারণে এখান থেকে পুরো উত্তর ভারত তিনি দখল করে ফেলেছিলেন, একদম দিল্লি পর্যন্ত, হরিয়ানা পর্যন্ত তিনি অধিকার করে ফেলেছিলেন। তো সেই জামানা আবার যে আসবে না ইতিহাসে, এটা কিন্তু ভারত জানে যে এটা এনি টাইম এটা ঘটতে পারে একজন মানুষ। এখন তারেক রহমান সাহেব যে বাংলার নতুন শশাঙ্ক হবেন না, এটা বলা যায় না। এই বাংলাতে অনেক মানুষ হয়েছেন, তিনি যে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি হবেন না। ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি তিনি কি এই সিকিম অভিযান করেননি? তিনি পারেননি, কিন্তু সিকিম পর্যন্ত যাওয়ার আগে যত জায়গা আছে সব তো তিনি তছনছ করেছেন, সবগুলো তিনি জয়লাভ করেছেন। তো তারেক রহমান সাহেব এটা হতে পারে। তো এইটাকে কেন্দ্র করে ভারত তো বসে নেই, তারা চক্রান্ত করছে। এটাকে কেন্দ্র করে যেটা আমেরিকা চাচ্ছে যে তারা তাদের প্রভাব সেই কক্সবাজারের দিকে নিয়ে যাবে। আর তারেক রহমান সাহেব এবং চায়না তারা চাচ্ছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গ বাদ দিয়ে উত্তরবঙ্গে। আর কক্সবাজার মানে ওই পুরো অঞ্চলটা, কক্সবাজার থেকে শুরু করে আপনি যদি সমুদ্রের তীর হয়ে নোয়াখালী আসেন, তারপর পটুয়াখালী যান, এরপরে কুয়াকাটা যান, এরপরে গোপালগঞ্জ যান, এই এলাকাকে কেন্দ্র করে শেখ হাসিনার একটা যে মাস্টার প্ল্যান ছিল, ভারতের মাস্টার প্ল্যান ছিল সেই, এবং আমেরিকার মাস্টার প্ল্যান ছিল, তার এগেনস্টে বগুড়াকে কেন্দ্র করে, উত্তরবঙ্গকে কেন্দ্র করে এই যে নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে, সেই মাস্টার প্ল্যানে মার্কিন ডিপ স্টেটের যারা এজেন্ট, তারা যদি খেপে যায়, রাগ হয়ে যায়, তারা যদি তাদের সেই যে অতীত কর্মকাণ্ড সেটাকে আরও শক্তিশালী করে, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে কথাগুলো বললাম, এটা কি খুব বেশি অবাস্তব আর অসম্মান মনে হতে পারে? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার জামানাতে মজলুম ছিলেন, সেই অবস্থায় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবেন একটা পাগলও কল্পনা করেনি। আর এখন তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন, এখনও তিনি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।